তো তোমাদের ভেক্টর বীজগণিত ইউনিট 1 থেকে 15 মার্কস আছে। আমি এখানে মেইনলি তোমাদের যে সূত্রগুলো আছে আর ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। তোমাদের বইয়ে, এটা তো আমার পুরোনো বই, তোমাদের বইয়েও সেম মিলবে, ঠিক আছে? তো প্রথমে যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে আমাদের ভেক্টর বীজগণিত। তো এখানে এই রিলেটেড কিছু সূত্র আছে। প্রথমে ভেক্টর কাকে বলে, এটি দিক নির্দেশীয় সরলরেখাকে আমরা, সরলরেখাংশ মানে যার দৈর্ঘ্য আছে তাকে আমরা ভেক্টর বলি। তারপরে একক ভেক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা যে এটি প্রদত্ত ভেক্টর এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর, সেটাকে ক্যাপ দিয়ে লেখা হয়। এই ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই এ ভেক্টরের মডুলাস মানে মান। এখানে দৈর্ঘ্য বোঝায়, মূল বিন্দু থেকে দৈর্ঘ্যটা বোঝায়। তারপরে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনলি আমাদের এখানে লাগছে, যেটা যে আমরা যদি এ আর বি দুটো বিন্দু থাকে, তার অবস্থান ওটা দেওয়া থাকে, তাহলে এবি যে ভেক্টরটা সেটা হলো ওবি মাইনাস ও এ ভেক্টর, ঠিক আছে? এটা আমাদের লাগতেছে ভেক্টর চিহ্ন মাথায়, এই চিহ্ন দিয়ে লেখা হচ্ছে। অবস্থান ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর অপি ভেক্টর আমরা লিখি। তাহলে এখানে এই ত্রিভুজ সূত্র দিয়ে আমরা বলতে পারি এটা। তারপরে যদি আর বিন্দু পি কিউ সরলরেখাংশ এম এস টু এন অনুপাতে অন্তর্ভুক্ত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে, নিচে কী হয়, যোগ হয় রেশিওটা, আর কোনাকুনি হচ্ছে মানে এম এস টু এন, আর এই বরাবর এ ভেক্টর আর এই বরাবর বি ভেক্টর, তাহলে এম বি প্লাস এন এ, ঠিক আছে, বাই এম প্লাস এ। এখানে যদি মধ্যবিন্দু হয় আটটা, তাহলে বিকিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এখানে 1 1 হয়ে যাবে, মানে কি বি প্লাস এ বাই 2। বহির্ভুক্ত ক্ষেত্রে জাস্ট মাইনাস হবে। আর ভেক্টর রূপাংশ আর একটা ভেক্টর আছে এক্স এ প্লাস ওয়াই বি, তাহলে এক্স এ আর ওয়াই বি এটা হচ্ছে এ বি অভিমুখে আর এর ভেক্টর রূপাংশ। আর যদি বলি স্কেলার রূপাংশ, তাহলে শুধু এক্স হবে, সেটা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই হবে ওয়াই অক্ষ বরাবর স্কেলার রূপাংশ। তো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ নেই, এখানে এ আর বি অক্ষ আছে। তারপরে দ্বিমাত্রিক দেশে একটা বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে, পি এক্স কমা ওয়াই, এটার অবস্থান ভেক্টর হবে এক্স আই কে প্লাস ওয়াই কে। অভিভেক্টর দিয়ে আমরা লিখতেছি আই আর জে হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ভেক্টর। তাহলে এর মডুলাস মান কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে মূল বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব। তো এটা আমরা গ্রাফ করলেও করতে পারি, এতটুকু এক্স এতটুকু ওয়াই, তাহলে এতটুকু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ত্রিমাত্রিক তলে কি হবে, একটা এক্সট্রা হয়ে যাবে, এক্স আই কে প্লাস ওয়াই কে প্লাস জেড কে, এবং মডুলাস মানটাও কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে যে কোনো ভেক্টর বি যদি একটি প্রদত্ত ভেক্টর এর সঙ্গে সমরেখ হয় বা সমান্তরাল হয়, তাহলে বিকে আমরা ওই এই ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। তাহলে বি ইকুয়ালস টু এক্স এ, যেখানে এক্স নট ইকুয়ালস টু একটি স্কেলার। তো সমরেখ দেখা বা সমান্তরাল দেখার জন্য এটা অঙ্ক আসে। তারপরে এটা উদাহরণ 1, 2023 আসছিল। এই ভেক্টরটার অভিমুখে একটি একক ভেক্টর কী হবে, এই ভেক্টরটা বা এই ভেক্টরটার মান। তারপরে স্কেলার ভেক্টর বংশ কীভাবে বের করে। তারপরে আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, উদাহরণ 2টা করবে, মান ও দিক নির্ণয়। দিক বলতে এখানে কিন্তু তিনটাই মেনলি বের করা যায়, বাট এখানে অঙ্কটাতে শুধু এক্স অক্ষের সঙ্গে আলফা গুণ করে, তাহলে কজ আলফা বলেছে। এই ভেক্টর অভিমুখে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা গুণ উৎপন্ন করে, তাহলে কজ আলফা। সূত্রটা কি, যে এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটার স্কেলার অংশ বাই এই ভেক্টরটার মান। একইভাবে যদি আমরা কস বিটা বের করি, এখানে কস বিটা কস গামাও নির্ণয় করা যায় এই অঙ্কটার ক্ষেত্রে, কিন্তু এখানে করেনি। তাহলে এটাকে বলা হয় আমরা ডিরেকশন কোসাইন, দিক কোসাইন বলা হয়, কস আলফা কস বিটা কস গামাকে, ঠিক আছে? তাহলে তখন ওয়াই অক্ষ বরাবর স্কেলার অংশ মানে এখানে কত হবে, -8, আর এর মান যেটা সেটা হচ্ছে রুট ওভার 101। এটার ক্ষেত্রে হবে জেড অক্ষ বরাবর, তাহলে 1/√101, ঠিক আছে? তো এক্স অক্ষের সঙ্গে দেখালেই হয় শুধু, ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে ওই ভেক্টরটা কি কোণ করতেছে ওটাই হচ্ছে ওর দিক। দিক বলতে এখানে প্রবণতা, আগে প্রবণতা করতাম আমরা,
তারপরে এটা 2013-তে আসে, সমরেখ দেখাও তিনটা বন্ধু। তাহলে আমরা জানি কি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরে আমরা যদি বি ইকুয়ালস টু এক্স এ দেখাতে পারি স্কেলার গুণিতক হিসাবে তাহলেই হয়। অথবা আমরা কি দেখাতে পারি, আমরা দেখাতে পারি যে এ বি ইকুয়ালস টু এম বি সি। ঠিক আছে, তিনটা বিন্দুর ক্ষেত্রে আমরা এ বি ইকুয়ালস টু এম বি সি মানে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর আগে প্রকাশ করতে হবে, যেখানে এম যে কোনো একটা স্কেলার হতে পারে। হ্যাঁ, এম এর -1 আসছে। তারপরে উদাহরণ 4, সমরেখ কাউন্টার কোশ্চেন, সমরেখ দেখাতে বলে, আবার সমরেখ হলে পি আর কিউ এর মান নির্ণয় করতে বলে। তাহলে একটাকে আরেকটা স্কেলার গুণিত আকারে দেখতে হবে, সেখানে কম্পেয়ারিং করে আমরা পেয়ে যাবো। তারপরে বলছে যে উদাহরণ 5 এটা করবে পরস্পর সমান্তরাল, মানে কি একটা আরেকটার স্কেলার গুণিতক হবে, সিডি ইকুয়ালস টু -3 এবি। আর বলছে মডুলাসের মান মডুলাসের মানের অনুপাত। তিনটা বিন্দু সমরেখ দেখাতে হবে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমরা অবস্থান ভেক্টরগুলোকে লিখে নেব। ঠিক আছে, ও এ, ও বি, ও সি, তারপরে এ বি আর বি সি বের করে এ বি সমান এম বি সি। তারপরে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে বলছে। ধরুন 7, দুটো বাহু সমান হবে, এখানে বাহুর দৈর্ঘ্য বের করবো আমরা। দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী মানে কি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস অতিভুজ স্কোয়ার। পরের অঙ্কটা এটা আছে, উদাহরণ 9 যেটা দিক কোসাইনের মান নির্ণয় করো। এত ভেক্টরের দিক অনুপাত লেখো। এটা মূল বিন্দুর সাপেক্ষে এর দিক অনুপাত হচ্ছে এটাই হবে 2 - 1 - 2। এটাকে তোমার এই ফার্স্ট ব্র্যাকেট তো দেওয়া চলে না, তোমরা এইভাবে লিখতে পারো, দিক অনুপাত হলো 2 - 1 - 2, এভাবেও লেখা যায়। ঠিক আছে, আর দিক কোসাইন, তাহলে এবিসি আমি পেয়ে গেলাম। তাহলে আমাদের আর দিয়ে ভাগ করতে হবে বা ডি দিয়ে ভাগ করতে হবে। ডিটা কি √(a² + b² + c²), মানে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে মান দিয়ে ভাগ করতে হবে আর কি। স্কেলার উপাংশ বাই ওই ভেক্টরের মান, মানে ওই ভেক্টরের মডুলাসটা। তাহলে আর ভেক্টর, এটাকে আর লিখে নিয়েছি। আর ভেক্টরের দিক কোসাইনগুলো হবে এল এম এন। তাহলে এল সমান কি স্কেলার উপাংশ 2 আর মান হচ্ছে 3। তারপরে cos আলফা ইকুয়ালস টু 2/3, cos বিটা ইকুয়ালস টু -1/3, cos গামা ইকুয়ালস টু -2/3। এটা তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে, দিক কোসাইন দিক অনুপাত। উদাহরণ 10, এখানে মানটা দেওয়া আছে, তাহলে একক ভেক্টর বের করার পরে ওটার মান দিয়ে গুণ করে নিতে হবে। এই জায়গাটা কিন্তু স্পেশাল। উদাহরণ 11, উদাহরণ 12। তারপরে এখানে একটা ব্যাপার আছে, সমত্রিখণ্ডিত করে। তার মানে কি, দুটো বিন্দু থাকবে, ওই দুটো বিন্দুকে করবে একটা দুটো বিন্দু সংযোগ সরলরেখাকে সমান 3টা খণ্ডে বিভক্ত করবে। তাহলে একবার কি হবে 1:2 আর একবার হবে 2:1। অন্তর্ভুক্ত সূত্র দিলেই হবে। দুটো অঙ্ক সেম, আর এখান থেকে নেই, এই চ্যাপ্টার থেকে এগুলো করলেই হয়ে যাবে। এরপরে চ্যাপ্টারটা হচ্ছে দুটি ভেক্টরের গুণ। তো এখানে যেটা আছে সামারাইজেশনে, এখানে দুটি ভেক্টরের গুণ বলতে স্কেলার গুণ আর ভেক্টর গুণই আমরা পড়ি। ঠিক আছে, এ আর বি দুটো যদি ভেক্টর হয়, তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে a.b ইকুয়ালস টু mod a mod b cos থিটা ডট প্রোডাক্টের সূত্র। আর a ক্রস b ইকুয়ালস টু mod a mod b sin থিটা ইন গ্যাপ। ইন গ্যাপটা হলো একক অবিলম্ব ভেক্টর, মানে এ আর বি এর উপর যে লম্ব ভেক্টরটা। ঠিক আছে, আর একটা ভেক্টরের অভিমুখে আর একটা ভেক্টরের স্কেলার উপাংশ কি, যার উপরে সে নিচে হবে a.b/mod a। এই ভেক্টরের অভিমুখে বা উপরে বলেছে। একইভাবে পরেরটার ক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে যেমন বি নিচে হবে a.b/mod b। ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে এভাবে লেখা যায় স্কোয়ারকে মড স্কোয়ার। তারপর এটা হচ্ছে আমাদের বন্টনের সূত্র। ঠিক আছে, এগুলো আছে, সূত্রগুলো দেখবে সবাই। ডট প্রোডাক্ট 0 হলে কি পরস্পর লম্ব হয়, ক্রস প্রোডাক্ট 0 হলে কি হয়, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়। a ক্রস b ইকুয়ালস টু -b ক্রস a। তবে এটা হচ্ছে আমাদের বন্টনের সূত্র। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় যখন সংলগ্ন বাহু হয় এ আর বি, তাহলে হাফ অফ a ক্রস b তার মড। এটা হলো ত্রিভুজের সূত্র, আর ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করলে সামন্তরিকের ক্ষেত্রফল, তাহলে মড অফ a ক্রস b।
এ ক্রস এ কি হচ্ছে, 0 হচ্ছে। তারপরে এগুলো আছে একই ভেক্টর যদি হয় তাহলে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কি 0 ডিগ্রি, cos 0 তাহলে 1 হবে। আর এক্ষেত্রে কি হবে, একই ভেক্টরের ক্ষেত্রে সাইন থিটার মানটা কি হচ্ছে, 0 হচ্ছে, এই জন্য আই ক্রস আই 0 হচ্ছে আর আই ডট আই 1 হচ্ছে। একই ভেক্টরের ক্ষেত্রে কি হবে, ডট প্রোডাক্টটা 1, আলাদা আলাদা ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্টটা 0, আর একই ভেক্টরের ক্ষেত্রে ক্রস প্রোডাক্টটা 0, আর একই ভেক্টরের ক্ষেত্রে আলাদা আলাদা ভেক্টরের ক্ষেত্রে আমাদের কি হবে, এই সূত্রটা যদি আমরা নিয়ে আসি আই আর জে, তাহলে এই বরাবর আমরা কে পাবো। আর জে ক্রস আই যদি করি তাহলে হচ্ছে মাইনাস কে, কারণ এটা আমাদের ওই অভিলম্ব ভেক্টরটা এ আর বি, তার এখানে বলি আই হয়, এটা যদি জে হচ্ছে তাহলে আই ক্রস জে গুলো আমরা কে কেটা পাবো, এক ভেক্টরটা এখানে কে হবে। তারপরে এখানে সূত্র দুটো আছে, সাইন থিটার সূত্র এ ডট বি বাই মড এ মড বি, সরি কস থিটার সূত্র এ ডট বি বাই মড এ মড বি, আর সাইন থিটার সূত্র কি মড অফ এ ক্রস বি বাই মড এ মড বি। তাহলে এন ক্যাপটা এখানে 1 হয়ে গেল যেহেতু আমরা মড নিচ্ছি। ডট প্রোডাক্ট দুটো ভেক্টর এভাবে যদি দেওয়া থাকে, কম্পোনেন্টগুলো হিসেবে যদি দেওয়া থাকে, তাহলে ডট প্রোডাক্ট কী হবে, এ ওয়ান বি ওয়ান, কারণ আই ডট আই 1 হবে, আই ডট জে 0, আই ডট কে 0, তাহলে এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু আর এ থ্রি বি থ্রি, এগুলো যোগ হচ্ছে। আর ক্রসের ক্ষেত্রে নির্ণয় হবে আই জে কে, প্রথমে এ এর কম্পোনেন্টগুলো লিখতে হবে, তারপর বি এর কম্পোনেন্টগুলো লিখতে হবে। লম্ব হলে পরস্পর যদি লম্ব হয় তাহলে ডট প্রোডাক্ট 0, সেখান থেকে আমরা এটা পাবো, এই রাশিটার মান 0। সমান্তরাল হলে ক্রস প্রোডাক্ট 0, সেটা আমাদের ভাঙায় এই সূত্রটা আসবে যে এ ওয়ান বাই বি ওয়ান ইকুয়ালস টু এ টু বাই বি টু ইকুয়ালস টু এ থ্রি বাই বি থ্রি। উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 এগুলো করবে। উদাহরণ 5 ব্যাপারটা ইম্পর্টেন্ট আছে, এ বি সি ভেক্টর তিনটি পরস্পর লম্ব এবং প্রত্যেকটি একই মানের হলে দেখাও যে এ বি সি ভেক্টর তিনটি প্রত্যেকটি এই ভেক্টরের সঙ্গে একই কোণ উৎপন্ন করে। তার মানে পরস্পর লম্ব মানে কি, এ ডট বি বি ডট সি সি ডট এ ইকুয়ালস টু 0। তাই বলছে যে প্রত্যেকটি একই মানের হলে, প্রত্যেকটির মান একই বলছে, তার মানে মডুলাস যে নেবো আমরা সেই মানটা কি নেবো, সব প্রত্যেকটারই মান আমরা এম নিলাম। তাহলে দেখাও যে যে এ বি সি ভেক্টর তিনটি প্রত্যেকটি এটার সঙ্গে, এই ভেক্টরটার সঙ্গে একই কোণ উৎপন্ন করে। তাহলে এবার আমরা এটার স্কোয়ার করে নিচ্ছি, তাহলে এটা ডট এটা সিম্পল গুণের নিয়মে গুণ করলে আমরা আলাদা আলাদা যেগুলো থাকবে সেগুলো 0 হয়ে যাবে, তার মানে মড স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার পাবো, তারপরে 3m স্কোয়ার পাবো। তাহলে এই রাশিটার মান আমরা পাবো √3m পাবো। তাহলে এই দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে cos থিটা সূত্র আমরা দেবো, এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি cos থিটা, ঠিক আছে। তারপরে এটা গুণ করব, এটা তো হচ্ছে m, আর এটার মানও আমরা পেলাম √3m, আর এদিকে আমরা এই দুটো 0 হয়ে যাবে, এটা স্কোয়ার m স্কোয়ার, কিন্তু cos থিটার মান হবে 1/√3, ঠিক আছে। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 1/√3 হয় তাহলে একইভাবে আমরা বাকিগুলো ক্ষেত্রে দেখাতে পারবো, তাহলে একই কোণ উৎপন্ন করে। তারপরে এখানে সেম অঙ্কই আছে, উদাহরণ 6, দুটো ভেক্টরের দুটি একক ভেক্টরের সমষ্টি, এটি একক ভেক্টর, প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তর হচ্ছে √3। এই অঙ্কটা একটি ভেক্টরের উপর আরেকটি ভেক্টরের অভিক্ষেপ দেওয়া আছে, তাহলে ল্যামডার মান নির্ণয় করতে হবে। সূত্রটা কি, এ ডট বি বাই মড বি, কারণ বি এর উপর বলেছে, এটা সমান দেওয়া আছে 4, ল্যামডার মান বের করতে হবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তিনটা ভেক্টর দেওয়া আছে, এটি ভেক্টর ডি নির্ণয় করো যেটি এ ও বি উভয়ের উপর লম্ব এবং সি ডট ডি 18। এই অঙ্কটা দুভাবে করা যায়, এখানে যেটা আছে ডিটা এইভাবে নিয়ে নিচ্ছে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে, কারণ আমরা জানি না যখন তখন এইভাবে ধরবো। এবার বলছে লম্ব, তার মানে এ ডট ডি ইকুয়ালস টু 0, বি ডট ডি ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা বজ্রগুণ করে এক্স ওয়াই জেডের মানটা পাবো। ল্যামডা একটা দুটো কনস্ট্যান্ট নেবো, আর এখানে মানটা বসালে ল্যামডার একটা এক্সাক্ট ভ্যালু পাবো, তাহলে আমরা ডি ভেক্টরটা পেয়ে যাবো। এই জায়গাগুলোতে ল্যামডার মান বসাতে হবে, ঠিক আছে। আর এই অঙ্কটাই আবার এখানেও আছে, এত এবং এত উভয়ের ভেক্টরের উপর আলফা ভেক্টরটি লম্ব এবং
আলফা ডট বিটা ইকুয়ালস টু 21 সম্বন্ধ সিদ্ধ করে যেখানে বিটা দেওয়া আছে তাহলে আলফা মান নির্ণয় করো। দুটো অঙ্কই সেম। এই দুটোর উপর লম্ব মানে কি? নিশ্চয়ই লম্ব মানে কি আমরা কি জানি যে এ আর বি এর উপর লম্ব যেটা সেটা কি হয়? এ ক্রস বি হয়। তাহলে এই দুটোর উপর লম্ব ভেক্টর কি হবে? এ ক্রস বি হবে, কিন্তু তার কি হবে? সমান্তরাল হবে, কারণ এ এটা বি এটা, তাহলে এ ক্রস বি হচ্ছে এদিকে। তাহলে এই যে ভেক্টরটা সেটা কি হবে? নিশ্চয়ই এটা সমান্তরাল হবে। এক্স্যাক্টলি এটা হতে পারে অথবা এটা সমান্তরাল হতে পারে। এক্স্যাক্টলি এটা নেবো না, কারণ এখানে আরও বিটার সঙ্গে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব? আলফাটা কি হবে? এই ভেক্টরটা সমান্তরাল মানে এম ইন্টু এটা, আমরা আলফাটা এটা পেয়ে যাচ্ছি। এবার এটার সঙ্গে ডট প্রোডাক্ট করলে 21, তাহলে এখান থেকে এম এর মান পাবো, তাহলে আলফা মানটা পেয়ে যাবো। এই দুটো অঙ্ক সেম, কিন্তু এটা বজ্রগুণ নিয়মে করা আর এটা নির্ণায়কে ভেক্টর গুণ হিসেবে করা। সামুদ্রিক ক্ষেত্রফল আছে এখানে, সাইন থিটা, সাইনের মান নির্ণয় করতে বলেছে। সমান্তরাল হলে পি কিউ এর মান, ত্রিভুজের ক্ষেত্রফল, তবে এটা প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তারপরে উদাহরণ 19 মধ্যবর্তী কোণ। তো এখানে আমরা মড দেওয়া আছে, তাহলে ডট প্রোডাক্ট কস থিটা সূত্র দিলেই হবে। সামুদ্রিক ক্ষেত্রফল, সংলগ্ন বাহু দেওয়া আছে, মড অফ এ ক্রস বি। আচ্ছা, কর্ণ যদি বলে তখন কিন্তু হাফ অফ মড অফ এ ক্রস বি হয়। কর্ণ বললে এটা মাথায় রাখতে হবে। তারপরে তিনটা ভেক্টর দেওয়া আছে, ডট মানে দেওয়া আছে, তাহলে আমাকে একটা ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে এটা আগের অঙ্কটার মতনই, তিনটে সমীকরণ থাকবে, অপনয়ন করলেই হয়ে যাবে। তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, সেম কনসেপ্টের। 23 উদাহরণ 24। আর এখান থেকে উদাহরণ 28 যেটা আছে, এগুলো অঙ্ক তোমাদের দেখলেই বুঝতে পারবে কীভাবে করতে হচ্ছে। সাইন থিটা আছে মানে কস থিটার সূত্র আনতে হবে। 82টা মান চেয়েছে মানে এটা স্কোয়ার করে বের করবো। কস থিটা থেকে সাইন থিটা নিয়ে গেলেই হয়ে যাবে, স্কোয়ারটা দিয়ে গেলে আন্ডার রুট হয়ে যাবে। এরপর আছে তিনটি ভেক্টরের স্কেলার গুণ। তিনটি ভেক্টরের গুণ তোমাদের গ্র্যাজুয়েশনে আছে, তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলা হয়, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো আমরা এখানে তিনটি ভেক্টর স্কেলার গুণকে এইভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেটে এ বি সি, এটাকে এইভাবে লেখা যায় এ ডট বি ক্রস সি। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু ম্যাটার করে। এইভাবে যদি আমরা লিখি এ বি সি, ঠিক আছে, তাহলে বি সি এ সেম হবে, সি এ বি এটাও সেম হবে, ঠিক আছে, সেটা এইভাবে লেখা যায়। কিন্তু যদি আমরা এক্ষেত্রে উল্টা করি, মানে এ বি সি না এ সি বি, তখন কিন্তু আমাদের একটা প্লাস মাইনাসের ব্যাপার আসবে, কারণ বি ক্রস সি ইকুয়ালস টু মাইনাস অফ সি ক্রস বি, ঠিক আছে। তখন আমরা যদি এইভাবে লিখতে পারি এ বি সি, এটাকে লিখে যদি এ সি বি, তাহলে মাইনাসটা আসবে, কারণ ক্রসের ক্ষেত্রে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেলে একটা নেগেটিভ আসে। বি ক্রস সি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ সি ক্রস বি, এটা মাথায় রাখতে হবে। তিনটি ভেক্টর একতলীয় হওয়ার শর্ত কি? একতলীয় মানে সামতলিক হওয়ার শর্ত হলো এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্টের মানটা 0 হবে, ঠিক আছে। চারটা বিন্দু দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা চারটা বিন্দু একতলীয় হওয়ার শর্ত হলো যে এ দিয়ে নিতে হবে তিনটাই, এ বি ডট এ সি ক্রস এ ডি, ঠিক আছে। উদাহরণ 1, এই অঙ্কটা এইভাবে করা যায়। প্রথমে সি ক্রস এ বের করে নিয়ে ভেক্টরটার সঙ্গে বি ডট করলে হয়, অথবা যদি আমরা একবারই কি করতে পারি যে বি সি এ, মানে বি এর কম্পোনেন্টগুলো লিখতে পারি এই বরাবর, সি এর কম্পোনেন্ট এই বরাবর, আর এ এর কম্পোনেন্ট এই বরাবর লিখে ডাইরেক্ট আমরা স্কেলার মান পেতে পারি, কারণ এটা স্কেলার প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটা সুবিধা হয় যেটা এই যে এখানে করেছে। আয়তঘনের আয়তনের সূত্র হচ্ছে এ ডট বি ক্রস সি,
তিনটা ভেক্টর দেওয়া আছে, তিনটা বাহু বলেছে। সামতলিক বলে পি এর মান নির্ণয় করে, এইভাবে নির্ণয় একটা লিখে নিয়ে পি এর মান বের করা যাবে। চারটা বিন্দু সামতলিক, তারপরে 5, উদাহরণ 6, এই তিনটা ভেক্টর সামতলিক হলে এই তিনটা ভেক্টর সামতলিক দেখাতে হবে। তারপরে এই দুটোর ক্রস প্রথমে এড করে নিয়ে এটার সঙ্গে ডট করব, এখানে বন্টনের সূত্রটা অ্যাপ্লাই হবে, এগুলো করবে, এটাও করবে। এরপরে যেটা চ্যাপ্টার আছে দিক কোসাইন আর দিক অনুপাত। তো এখানে যেটা আছে সামারাইজেশনে, যে কোনো রেখা বা ভেক্টর এক্স ওয়াই জেড ক্ষেত্রান্তর দিকের সঙ্গে আলফা বিটা গামা গুণ করলে এল সমান সমান কস আলফা, এন সমান সমান কস বিটা, এন সমান সমান কস গামা, এটাকে ওই রেখাটির দিক কোসাইন বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাট মিনস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। আর দিক অনুপাতের সংখ্যাটা কি, যে কোনো তিনটি সংখ্যা এবিসি কোনো রেখা বা ভেক্টরের দিক কোসাইনের সমানুপাতিক হলে তাদের উক্ত রেখাটির দিক অনুপাত বা দিক সংখ্যা বলা হয়। আলফা বিটা গামাকে দিক কোণ বলা হয়। এক্স ওয়াই জেড অক্ষের দিক কোসাইনগুলো এরকম করে হচ্ছে, এটা তো আগেরই সূত্র। আর এবিসি যদি দেওয়া থাকে তাহলে আমাদের এলিমেন্ট কীভাবে বের করতে হবে, প্লাস মাইনাস এ বাই ডি প্লাস মাইনাস বি বাই ডি প্লাস মাইনাস সি বাই ডি। এখানে ডিটা হলো আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দুটো বিন্দু সংযোজিত সরলরেখা থাকলে তাদের দিক অনুপাত কী হবে, পি কিউ সরলরেখার দিক অনুপাত হবে x2 - x1 y2 - y1 z2 - z1। আর এটাকে যদি আমি আর দিয়ে ডিভাইড করি সেটা হবে ওই রেখাটির দিক কোসাইন। আর এর মানটা হচ্ছে এটা মানে এ, এটা মানে বি, এটা মানে সি, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট। দুটো রেখার ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলের সূত্র যদি দিই, তার দিক কোসাইন যদি এটা হয় তাহলে এক্ষেত্রে কস থিটার সূত্র হলো এটা। আর দিক অনুপাত যদি দেওয়া থাকে তখন আমাদের কস থিটার সূত্র হলো এটা। আর সেম ভাবে লম্ব হলে কি হবে, ডট প্রোডাক্ট 0 হয়, এক্ষেত্রে কি হবে দিক কোসাইনের গুণফলের সমষ্টি 0। দিক অনুপাতের ক্ষেত্রেও সেম, দিক কোসাইনের অনুপাতের অনুপাত সমান, কারণ ক্রস প্রোডাক্ট 0 হয়। আর নির্ণয়কটা ভাঙায় আমরা এই জিনিসটা পাচ্ছি, ইকুয়েশনটা। এক্ষেত্রেও সেম, দিক অনুপাতের অনুপাত সমান হচ্ছে। উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, দিক কোণ হলে দিক কোসাইন যে কন্ডিশনটা স্যাটিসফাই করে সেটা আমাদের করলেই, যদি দেখি হয় সত্য তাহলে বলবো এগুলো হবে দিক কোণ অথবা হবে না। তারপরে কোনো একটা ভেক্টরের দিক কোসাইন আর দিক অনুপাত কী হবে, দিক অনুপাত তো এগুলোই হবে কারণ সবসময় মূল বিন্দুর সাপেক্ষে হয়। ঠিক আছে, তারপরে উদাহরণ 6, সমান কোণ উৎপন্ন করে অক্ষ তিনটির সঙ্গে মানে আলফা কোণ ধরলাম, তাহলে এইভাবে অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এখানে দুটো মান পাওয়া যাচ্ছে কারণ দুটোই আসতে পারে প্লাস মাইনাস দিয়ে। সূক্ষ্মকোণ বলেনি তাহলে পজিটিভটা নিতাম বা মড নিতাম আমরা, সূক্ষ্মকোণ বলে মডের ব্যাপারটা আসে, তো এখানে কিছু বলেনি তাহলে দুটো মানেই নেওয়া যাবে। এগুলো আমি বলছি, এগুলো তোমরা সবাই করবে। উদাহরণ 8, ওয়াই জেড সমতলে জেড অক্ষের সঙ্গে 60 করে, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে কি করবে, যেটা আনপ্রেজেন্ট সেটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ছবি আঁকলে বুঝতে পারবে। আর যেটা প্রেজেন্ট আছে যেটার সঙ্গে দেওয়া আছে তাহলে ওয়াইয়ের সঙ্গে 90 - 60 মানে 30 ডিগ্রি কোণ করবে। তারপরে উদাহরণ 9, এটাও সেম, যেটা প্রেজেন্ট থাকবে না সেটার সঙ্গে 90 করবে। ঠিক আছে, তো এখানে তো বলাই আছে ওয়াই জেড এর সঙ্গে এত কোণ করবে, তাই এক্স এর সঙ্গে কত করবে, আলফা কোণ করবে, এটা ধরে নেবো, তাহলে আলফার মান নির্ণয় করলেই হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট এই অঙ্কটা, যে এত এত বিন্দু সংযোগ সরলরেখা এত অক্ষের সঙ্গে যে কোণ সূক্ষ্মকোণ বলেছে মড দিয়ে নেওয়া উচিত। দেখো মড দিয়ে নিয়েছে, সূক্ষ্মকোণ না বললে মড দিতে হয় না, কারণ স্থূলকোণও হতে পারে। তাহলে এইটা বিন্দুর সংযোগ সরলরেখার দিক কোসাইন কী হবে, আমাদের দিক কোসাইনটা হচ্ছে এইটা। আর যে অক্ষের দিক কোসাইন কত 0, 0, 1, তাহলে আমাদের কস থিটার সূত্র যেটা এটা ইউজ করবো, তাহলেই হয়ে যাবে। উদাহরণ 11, উদাহরণ 12, সমান্তরাল হচ্ছে গিয়ে দিক অনুপাতের অনুপাত সমান হয়। উদাহরণ 13, দিক অনুপাতের সাহায্যে করলে দিক অনুপাতের সাহায্যে করতে হবে, নাহলে ভেক্টর পদ্ধতি করলে আমাদের একটাকে আরেকটা করে প্রকাশ করলেও হয়।
এবি ইকুয়ালস টু এমবিসি। লম্ব অভিক্ষেপের সূত্রটাকে মনে রাখতে হবে, এটা তোমরা অবশ্যই দেখবে সবাই। দিক অনুপাতের সঙ্গে দিক কোসাইনটা গুণ হয়ে যায়, মডুলাসের ভিতরে হয়। সিডি এর উপর এবি এর, তাহলে আমাদের এখানে কি করতে হবে, সিডি এর দিক অনুপাতটা নির্ণয় করতে হবে, সিডি এর দিক কোসাইনটা নির্ণয় করতে হবে, আর এবি এর দিক অনুপাত নির্ণয় করতে হবে। এই দুটো গুণ করে যোগ করে মড নিলেই সেটা হবে লম্ব অভিক্ষেপ। সূত্রটা এখানে আছে। আর এটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, যেটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, অঙ্কিত লম্বের পাদবিন্দু, দুটো বিন্দুর সঙ্গে সরলরেখা আছে, আরেকটা বিন্দু আছে, সেখান থেকে লম্ব টানা হলো, তাহলে এই লম্বের পাদবিন্দু কি হবে। তাহলে আমরা এখানে এই দুটো বিন্দুর ক্ষেত্রে অন্তর্ভুক্ত সূত্র λ1 হলো এই অনুপাতটা পেয়ে যাব। এটা বিন্দু দেওয়া থাকলে দিক অনুপাত এটা বের করবো, এটা দিক অনুপাত বের করবো, দুটো পরস্পর কি হচ্ছে, লম্ব হচ্ছে, তো এখান থেকে ল্যামডার মানটা পাবো, তাহলে ডি বিন্দুটা আমরা পেয়ে যাবো। তারপরে এ বি সি তিনটে বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের কোণগুলি কি হবে, তাহলে তিনটি কোণ cos A cos B cos C, দুটো করে বাহুর দিক অনুপাত দিয়ে করতে হবে, তিনটে বাহুরই দিক অনুপাত নির্ণয় করে নিতে হবে। তারপরে উদাহরণ 18, সমকোণী ত্রিভুজ দেখাতে বললে আমরা যদি দেখাই যে দুটো বাহুর ক্ষেত্রে কি হচ্ছে, ডট প্রোডাক্ট কি হচ্ছে, 0 হচ্ছে। এখানে তিনটা বাহুর ক্ষেত্রে চেক করা হয়েছে, একটাতে 0 আসছে, তিনটা না সরি দুটোর ক্ষেত্রে চেক করা হয়েছে, একটাতে 0 আসছে, তাহলে কি হবে, বিসি আর সি বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আর উদাহরণগুলো তোমরা দেখতে পারো, দুটো কন্ডিশন দেওয়া থাকে, দুটো কন্ডিশন থেকে আমাদের এলিমেন্ট এর মান নির্ণয় করে এই সরলরেখা দুটো পাবো, তার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। আর এখানে এই অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে, বলছে প্রমাণ করো যে একটি কর্ণকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণ হচ্ছে cos ইনভার্স 1/3। তাহলে আমরা ঘনকের ছবি আঁকলাম, বাহুর দৈর্ঘ্য এ নিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 8টা শীর্ষবিন্দু তৈরি হচ্ছে। তাহলে আমি এই ক্ষেত্রে কি করবো, আমরা এ কিউ একটা কর্ণ আর ওপি আর একটা কর্ণ, এই দুটো কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে এ কিউ এর দিক কোসাইন আমাদের নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে দিক অনুপাতটা বের করতে হবে। এতটুকু যদি এ হয় তাহলে এই বিন্দুটা হবে কি, এই বিন্দুটা যেটা হবে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এক্স অক্ষের উপর বিন্দুটা কি হবে, এ 0 0, ওয়াই অক্ষের উপর বিন্দুটা কি হবে 0 A 0, আর জেড অক্ষের উপর বিন্দু কি হবে 0 0 A। তাহলে এবার আমাদের যদি বলতে পারি যে এক্স ওয়াই প্লেনে একটা বিন্দু কি হবে, তাহলে এক্স ওয়াই প্লেনে এক্স আর ওয়াই থাকবে, জেড কি হবে 0 হবে। একইভাবে এক্স জেড প্লেনে বিন্দুটা কেমন হবে, এক্স আর জেড কোঅর্ডিনেট থাকবে এ, ওয়াই 0 হবে, আর ওয়াই আর জেড সমতলে একটা বিন্দু কেমন হবে, ওয়াই আর জেড কোঅর্ডিনেট থাকবে, এক্স কোঅর্ডিনেট 0 হবে। তাহলে 8টা বিন্দু পেয়ে গেলাম। তাহলে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার দিক অনুপাত প্রথমে বের করবো, সেটাকে আমাদের যদি এবিসি হয় তাহলে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দিক অনুপাতটা এরকম m-0 m-0 m-0, আর সেটাকে এটা দিয়ে ভাগ করলে দিক কোসাইনটা পেয়ে যাচ্ছি আমরা 1/3 1/3 1/3। এক্ষেত্রে এটা হচ্ছে ওপি কর্ণের ক্ষেত্রে এটা হচ্ছে, আর এ কিউ কর্ণের ক্ষেত্রে দিক কোসাইনটা এটা হবে। তাহলে মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা সূত্র দিলে দিক কোসাইন দিয়ে আমরা দিচ্ছি, তাহলে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 1/3। আর সেম 23 নাম্বার অঙ্কটাও হচ্ছে সেম অঙ্ক, ঠিক আছে। মনে করে একটি সরলরেখা এল আর একটি ঘনকের 4টি কর্ণের সাথে আলফা বিটা গামা ডেল্টা কোণ করে, তাহলে এটা প্রমাণ করতে হবে। 4টা কোণ আমরা পাচ্ছি, ছবিটা আগে ছবিটা দেখলেই হবে, ওপি এ কিউ বি আর আর সিএস। তাহলে তার দিক অনুপাতগুলো বের করে নেব। আর হচ্ছে দিক অনুপাত দিয়ে করেছে, দিক কোসাইন দিয়ে করলে একটু হয়। তো এখানে দিক অনুপাত নিয়েছে, আর এল সরলরেখা যেটা আমাদের নিতে হবে, সরলরেখাটা দিক অনুপাত নিলে ভালো হতো, দিক অনুপাত নিলে ভালো হতো LMN। তাহলে আমরা cos আলফা cos বিটা cos গামা cos গেলের সূত্রটা দেবো। তাহলে এগুলোকে স্কোয়ার করে নেব, ক্যালকুলেশন করার পর 4/3, cosকে সাইনে করব, তাহলে সাইনের মানটা হবে 8/3। 25 নাম্বারটা একই আছে। এরপরে তোমাদের সরলরেখা চ্যাপ্টার। তো এখানে
সরলরেখা যেটা আছে, সরলরেখা মোট তোমাদের 5টা চ্যাপ্টার আছে। প্রথমে যেখানে আছে সরলরেখার কার্টেসীয় আর ভেক্টর সমীকরণ, মানে ভেক্টর রূপ আর কার্টেসীয় রূপ প্রমাণ রাখতে হবে। এখানে মেনলি আছে দুটো আকারের কথা বলা আছে, একটা হলো 2 বিন্দু আকার আর একটা হলো সরলরেখার প্যারামেট্রি আকার। তো এখানে ইকুয়েশনগুলো দেওয়া আছে। তবে এই উদাহরণগুলো আমরা করবে 1 2 3 4 5 6 7, যা 8টা ইম্পর্টেন্ট আছে। সরলরেখার উপর যে কোনো বিন্দু কীভাবে নিতে হয়, সরলরেখার ইকুয়েশনটাকে টি নিয়ে টি ধরে করতে হয়, এক্স ওয়াই জেডের যে মানটা আসে সেটাই হয় ওই বিন্দুটা। তো প্রশ্নটা পড়বে এখানে দূরত্বের সূত্র দিলেই টি এর মান বেরোবে, সেখান থেকে আমরা বিন্দুটা পেয়ে যাব। ফোর বিতে যেটা আছে দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে। তো এটা দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ বলতে কি, সরলরেখাটা কোনো একটা ভেক্টর সমান্তরাল, তাহলে ওই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলের সূত্র হচ্ছে সেটাই কিন্তু এটা দুটো সরলরেখার ক্ষেত্রে। তো সেমই আছে, কিন্তু এখানে মড দেয়নি যেহেতু সূক্ষ্মকোণের কথা এখানে বলা নেই। উদাহরণ 1, উদাহরণ 2 3 আর উদাহরণ 4 যেটা, এটা ইম্পর্টেন্ট। 3 আর 4 একই অঙ্ক, একটা বজ্রগুণন পদ্ধতিতে করা হয়েছে আর একটা নির্ণায়কে করা হয়েছে, বিন্দুগামী লম্ব লম্ব। তাহলে আমরা সরলরেখা সমীকরণের জন্য জানি আমরা কি লাগে, দিক আর হচ্ছে বিন্দু, কারণ বিন্দু আর প্রবণতা, বিন্দু প্রবণতা আকার ছিল এর আগে। তাহলে এখানে যেটা আছে আমরা দিক বলতে এখানে দিক অনুপাত এবিসি নিয়ে নিচ্ছি, লম্বের কন্ডিশন থেকে বজ্রগুণন করে এবিসি পাচ্ছি, বিন্দু দেওয়াই আছে, দিক অনুপাত পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশনটা কার্টেসীয় সমীকরণ, প্রতিসম আকারে ভেক্টর সমীকরণ। টিটা হলো বাস্তব প্যারামিটার। এটাকে আমরা করতে পারি যে দুটো ভেক্টরের উপর লম্ব, তার নিশ্চয়ই কী হবে, দুটো সরলরেখার উপর লম্ব যে সরলরেখাটা সেটা কী হবে, এই দুটো ভেক্টরের সমান্তরাল হবে। আর এখানে দুটো ভেক্টর কোথায় পেলে, এই যে দিকটা, প্রথমে বিন্দু প্লাস ল্যামডা ইন্টু দিক। এটা তোমার করলেই কিন্তু বুঝতে পারবে অঙ্কটা, ঠিক আছে। আর উদাহরণ 6 এটা, এখানে প্রতিসম আকারে আনতে হয়, তাছাড়া আনলে অঙ্কটা ভুল হয়ে যাবে। প্রতিসম আকারে কিন্তু দেওয়া নেই, প্রতিসম আকার তোমরা সবাই জানো, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তারপরে দুটো সরলরেখা পরস্পর ছেদ করে কি না, ছেদ করলে ছেদ বিন্দু নির্ণয় করো। দুটো মেথডই সেম, কার্টেসীয় আর ভেক্টর পদ্ধতি আছে, দুটো অঙ্কই সেম, ঠিক আছে, সেমভাবে করতে হয়। এখানে উদাহরণ কটা আছে, উদাহরণ 1 2 3, 3 ভেক্টর আকারে করা আছে। আর এটা যেটা আছে 4 নম্বর পার্ট, একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। তো এখানে প্রসিডিওরগুলো দেওয়াই আছে কীভাবে করতে হয়। প্রথমে সরলরেখার উপর যে কোনো বিন্দু নিয়ে নিচ্ছি টি দিয়ে, তাহলে লম্বর কন্ডিশন স্যাটিসফাই করলে টি এর মান বেরোবে। বিন্দু পেয়ে গেলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র এটা, x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার। তো এখানে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 যেটা 2015-তে আসছে, তারপরে উদাহরণ 5, আর এখানে যেটা আছে লাস্ট টপিক, দুটি সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয়, ন্যূনতম দূরত্ব নির্ণয়। তো সরলরেখা দুটি কী হতে পারে, সমান্তরাল হতে পারে, যেটা ক্লাসে দেখানো ছিল। আর এখানে নতুন যেটা দুটো সরলরেখা তির্যক হতে পারে। তো কার্টেসীয় আর ভেক্টর আকারে করা যায়, দুটোই আছে এখানে। প্রথমে আছে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয়, কার্টেসীয় পদ্ধতি আছে। তাহলে প্রথম সরলরেখার উপর যে কোনো বিন্দু নিয়ে নেবো, আর দ্বিতীয় সরলরেখার উপর বিন্দু তো এইটাই আছে, x2 y2 z2। তাহলে আমাদের লম্বের কন্ডিশন করে টি এর মান বের করতে হবে, তারপরে দূরত্বের সূত্র x2 এটা, x1 এটা, x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার, পিথাগোরাসের সূত্র। টিটা এইভাবে বের করতে হচ্ছে। তাহলে ভেক্টর রূপে যদি করি তাহলে সূত্রটা হলো এটা, প্রথমে ভেক্টরের সমীকরণে লিখে নেব। আর এখানে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে
কার্তেশীয় কোঅর্ডিনেটে কাজ করে। তাহলে A2 মাইনাস A1 ক্রস বি তার মড বাই নিচে মড বি, তির্যক সরলরেখা। তাহলে কী হবে, বিন্দু আলাদা আর দিকও কী হবে, আলাদা হবে। আগেরটার ক্ষেত্রে কী ছিল, দিক একই ছিল, এই জন্য সমান্তরাল সরলরেখা। এক্ষেত্রে ন্যূনতম দূরত্বের সূত্র হলো এটা 1/λ। নির্ণায়ক বিন্দুগুলো বিয়োগ হচ্ছে, প্রথমটা দিক অনুপাত, তারপর দ্বিতীয়টা দিক অনুপাত। ল্যামডাটা কীভাবে বের করতে হয়, তোমরা ফার্স্ট রোটা বাদ দিয়ে দাও। তাহলে ফার্স্ট কলাম b1c2 মাইনাস c1b2 তার স্কোয়ার প্লাস, এবার এটাকে যদি বাদ দিই তাহলে আমরা বজ্রগুণনের মাইনাস থাকে, তাহলে a1c2 না নিয়ে c1a2 মাইনাস a1c2 তার স্কোয়ার প্লাস, এটা বাদ দিলে a1b2 মাইনাস b1a2 তার স্কোয়ার। আর যদি এই হয় দূরত্বটা এটা যদি 0 হয়, মানে কি দূরত্ব শূন্য, তার মানে কি পরস্পর ছেদ করে। তাহলে 4cর অঙ্কগুলো আমরা শর্টে এইভাবে করতে পারি, যদি পরস্পর ছেদই বলে বা ছেদ করে না প্রমাণ করতে বলে শুধু ছেদবিন্দু বাদ দিয়ে। আর এটা হলো ভেক্টরে করা যায় অঙ্কটা। তির্যক সরলরেখার ক্ষেত্রে ন্যূনতম দূরত্বের সূত্র a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 তার মড বাই b1 ক্রস b2। ঠিক আছে, এখানে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3। তো তোমাদের ইউনিট 1 কমপ্লিট।